বাড়ছে উচ্চশিক্ষিত বেকারত্ব, স্নাতক পাশ করেও ১০০ জনে ২৮ জন কর্মহীন। সার্টিফিকেট নির্ভর পড়াশোনাই কারণ বলছেন বিশেষজ্ঞরা। লম্বা ছুটি শেষে কর্মস্থলে ফেরার প্রতিযোগিতা, বাস ট্রেন লঞ্চে ফিরতি মানুষের ভিড়, বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ। টানা ৯ দিন বন্ধের পর খুলল সরকারি অফিস, সচিবালয়ে প্রথম কর্মদিবসে উপস্থিতি কম, শুভেচ্ছা বিনিময়ে কাটছে সময়। এবং শুল্ক নীতির প্রতিবাদে ট্রাম্প বিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র, ইউরোপের দেশগুলোতেও ছড়িয়ে পড়ছে জনরোষ। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসমিয়া জেরিন। এবার বিস্তারিত। বর্তমানে দেশে উচ্চশিক্ষিত বেকারত্বের হার সবচেয়ে বেশি। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান BIDS এবং বিশ্বব্যাংক সহ বিভিন্ন গবেষণা সংস্থার তথ্য মতে এই মুহূর্তে প্রতি ১০০ জন বেকারের ২৮ জনই স্নাতক ও স্নাতকোত্তর পাস। বিশেষজ্ঞরা বলছেন, সার্টিফিকেট নির্ভর পড়াশোনা এবং শিক্ষার সঙ্গে চাকরির বাজারের অসামঞ্জস্যতার কারণেই বাড়ছে শিক্ষিত বেকারের সংখ্যা। বেকারত্ব নিয়ে মাহবুব হাসান রিপনের 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনে আজ দেখবেন প্রথম পর্ব। দেশে মোট জনসংখ্যার 1/3 তরুণ। স্বাধীনতার পর শিক্ষাসহ আর্থসামাজিক খাতে প্রভূত উন্নয়ন হলেও বেড়েছে বেকারত্ব। কর্মসংস্থানের অভাবে গেল 13 বছরে উচ্চশিক্ষিত বেকার বেড়েছে 8 গুণের মতো। 2010 সালে স্নাতকোত্তর পাশ বেকার ছিল মোট কর্মহীনের 4.9% বা প্রায় 5%। 2023 সালে এটি বেড়ে হয়েছে 31.5%। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান BIDS, বিশ্বব্যাংক সহ বিভিন্ন সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে এমন চিত্র। আমাদের শিক্ষা ব্যবস্থায় সমস্যা আছে। আমরা যে শিক্ষা ব্যবস্থাটা, আমাদের কারিগরি ভিত্তিক শিক্ষা ব্যবস্থা কম। আমরা যা শিখি, আমাদের শিক্ষাটা আসলে এখনকার যুগের সাথে যায় না। গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে তো আমাদের ওই জবটা অ্যাভেলেবল না। সো একটা জবের পেছনে হাজার হাজার লাইন। সো ওই জায়গাটা কয়জনকে নেবে, কয়জনকে দেখবে? চাকরির প্রস্তুতি মোটামুটি এখন তো কঠিন। আপনার কাছে অনেক টাকা নাই, টাকা দেওয়ার না কারণে আপনি জব পাইতেছেন না, বাট যে এটার জন্য প্রযোজ্য না সেই টাকা দিয়েই জবটা নিতেছে। বৈষম্যহীন টেকসই উন্নয়নের লক্ষ্যে অর্থনৈতিক কৌশল প্রণয়ন ও পুনর্নির্ধারণ এবং প্রয়োজনীয় সম্পদ আহরণ বিষয়ক টাস্কফোর্সের পূর্ণাঙ্গ প্রতিবেদনে বলা হয়েছে, এক যুগে উচ্চশিক্ষিত বেকারের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। প্রতি 100 জন বেকারের মধ্যে 28 জনই উচ্চশিক্ষিত। বিশেষজ্ঞরা বলছেন, সার্টিফিকেট নির্ভর পড়াশোনা এবং শিক্ষা ব্যবস্থার সঙ্গে চাকরির বাজারের অসামঞ্জস্যতার কারণেই গ্রাজুয়েট বেকারদের সংখ্যা মহামারী আকার ধারণ করেছে। আসলে এই বিশ্ববিদ্যালয়গুলোতে বা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে যে ধরনের শিক্ষা দেওয়া হচ্ছে সেগুলো ব্যবহারিক শিক্ষা নয়, এবং এই কর্মসংস্থানের জন্য যে ধরনের শিক্ষা প্রয়োজন সেই শিক্ষাটা যেহেতু দেওয়া হচ্ছে না এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে, এই কারণে তারা শিক্ষিত হয়েও তারা কিন্তু কর্মসংস্থানে যোগদান করতে পারছেন না এবং নিজেরাও কর্মসংস্থান সৃষ্টি করতে পারছে না সেভাবে। বেকারত্ব নির্মূলে প্রায়োগিক ও ব্যবহারিক শিক্ষায় গুরুত্ব আরোপ করেন এই শিক্ষাবিদ। শিক্ষকদের মানসিকতা উচিত যে আমি ছাত্রকে নলেজ ইম্পার্ট করবো, আমি ছাত্রদেরও অ্যাকসেপ্ট করতে হবে যে আমি যেটা পাচ্ছি সেটার মধ্যে আমি পারদর্শী হচ্ছি। দ্যাট ইজ ওয়ার আই এম লার্নিং। ছাত্রছাত্রীদেরকে চয়েস এবং স্ক্রিনিং করা উচিত, সে কির জন্য রেডি, সে কি ভোকেশনাল এডুকেশনের জন্য রেডি, না ইউনিভার্সিটি পড়ার জন্য রেডি, ইউনিভার্সিটি পড়ার জন্য সে কি মাইক্রোবায়োলজি পড়ার জন্য রেডি, না বিজনেস পড়ার জন্য রেডি, ওইটা ওখান থেকে আছে। উচ্চশিক্ষিত বেকারের সংখ্যা কমাতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সক্রিয় ভূমিকার পাশাপাশি শিক্ষকদেরও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের তাগিদ দিয়েছেন তিনি। অ্যাক্রেডিটেশন কাউন্সিলের হাতেই অস্ত্র আছে, তারা অ্যাসেসমেন্ট স্ট্র্যাটেজি পর্যন্ত চেঞ্জ করতে পারে, ওখানে রুব্রিক্স ডেভেলপ করতে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে হলে আপনার এই 3টা জিনিস লাগতে হবে। আপনার প্রমাণ থাকতে হবে যে আপনি ইনোভেট করতে পারেন, আপনার প্রমাণ থাকতে পারে রিসার্চ করতে পারেন। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। জার্নাল পাবলিশ করলাম। প্রথম কর্মদিবসেও জীবন জীবিকার তাগিদে রাজধানী ফিরছে মানুষ। পদ্মা সেতু থাকার পরও লঞ্চে কর্মস্থলে ফিরছে দক্ষিণাঞ্চলের লাখো মানুষ, কারণ তারা পানিপথে ভ্রমণ আরামদায়ক ও সহজ মনে করেন। এদিকে সড়ক পথেও ফিরছেন মানুষ, তবে ফিরতি পথে ভোগান্তির অভিযোগও করছেন কেউ কেউ। আর রেল যাত্রায় আছে শিডিউল বিপর্যয়ের অভিযোগ। আরও জানাচ্ছেন ওশা ফেরদৌস।
দক্ষিণাঞ্চলের মানুষের প্রধান পছন্দের বাহন লঞ্চ। যানজট, সড়কের ঝক্কি ঝামেলা থেকে বাঁচতে লঞ্চেই যাতায়াত করে থাকেন বিভিন্ন জেলার মানুষ। আর বছরের 2 ঈদের সময় মানুষের চাপ সব থেকে বেশি থাকে। তবে পদ্মা সেতু হওয়ার পর সেই চেনা রূপ অনেকটা বদলে গেলেও এখনো বেশিরভাগ মানুষই স্বস্তিদায়ক ভ্রমণের জন্য পানি পথকেই বেছে নেন। তাই তো যাত্রায় ভোগান্তির কথাও জানান ফিরতি মানুষ। অতিরিক্ত ভাড়াই তো নিচ্ছে, কেবিন ভাড়া 1600 টাকা নিচ্ছে, ডেকে ভাড়া 600 টাকা নিচ্ছে, তারপরে যাত্রী দুর্ভোগ। পদ্মা সেতু হওয়ার পরও আমাদের একটু সমস্যা হচ্ছে, যেখানে লঞ্চ লাগে 3টা ওখানে দিচ্ছে 2টা। যেমন আমাদের সবচাইতে হচ্ছে বরগুনা, একেবারে শেষ প্রান্তে, ওখানে যদি আমাদের 3টা লঞ্চ দিত তাহলে আমরা সুন্দরভাবে আসতে পারতাম। আগের তুলনায় যাত্রী বেশি, হয়তো অনেকে আরামদায়ক মানে জার্নি করার জন্য হয়তো লঞ্চটাই বেছে নিয়েছে। এদিকে সড়ক পথেও পরিবার পরিজন নিয়ে ঢাকায় ফিরছেন অনেকে। ফিরতি যাত্রায়ও ছিল না উপচে পড়া মানুষের ভিড়। দীর্ঘ সময় পর পর দূরপাল্লার গাড়ি এসে পৌঁছালেও অধিকাংশ গাড়িতেই ছিল স্বাভাবিক সময়ের মতো যাত্রীদের উপস্থিতি। তবে বাড়তি ভাড়া সহ ভোগান্তির অভিযোগও কম নয়। টিকিট যেখানে 700 টাকা ভাড়া, সেখানে ভাড়া নিচ্ছে আমাদের থেকে 1200 টাকা। স্বাভাবিক দাম তো এটা না, আমরা টিকিট কেটে রাখছি, ঠিক আছে, কিন্তু দাম বাড়তি নিয়ে ফেলছে আর কি। 900-1000 যাত্রী যেমন পেতেছেন, কারণ টিকিট নাই, গেলে বলে টিকিট নাই, চাহিদা বাইরে গেছে। ঈদ বা পূজা বা একটা মৌসুমের সময় যখন আমরা বিআরটির সাইডের ভাড়াটা কাটতে যাই, তখনই মানে যাত্রীগো একটা সমস্যা হয়ে যায় যে এই ভাড়া বেশি লিয়ে যেতেছেন। এদিকে ট্রেনে ঈদ ছুটি শেষেও কেউ কেউ ফিরছেন, আবার যারা বিভিন্ন কারণে রাজধানীতে অবস্থান করেছিলেন তারাও যাচ্ছেন। শিডিউল বিপর্যয় নিয়েও অভিযোগ করেছেন যাত্রীরা। এখানে আসার কথা ছিল প্রায় ধরেন 8:30 থেকে 9টা লাগায়, এখানে আসছে প্রায় 10:40 আর কি, প্রায় 1.5 ঘন্টা লেট। ট্রেনের রাইট টাইম ছিল সকাল 7টার দিকে, ওই ট্রেন এখন আসলো 10:30টায়। অনলাইন আপডেট কাটছে, কিন্তু সারা রাত দাঁড়ায় আসলাম। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে টানা 9 দিন বন্ধ থাকার পর আজ সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত অফিস খুলেছে। এর আগে শনিবার ছুটি শেষ হয় এসব প্রতিষ্ঠানে কর্মরত চাকরিজীবীদের। এদিকে নির্ধারিত ছুটির পাশাপাশি অনেকেই অতিরিক্ত ছুটি নেওয়ায় সচিবালয়ে প্রথম কর্মদিবসে কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি কিছুটা কম দেখা গেছে। কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করে কাটছে অলস সময়। পরিবারের সঙ্গে ঈদের আনন্দের মুহূর্ত কাটিয়ে ফের কর্মস্থলে যোগ দিতে পারায় খুশি সবাই। এটাতে আমরা আরো নিজেকে আরো অনেক রিফ্রেশ হয়ে গেছি, আরো বেশি নতুন নতুন কাজ শুরু করতে পারছে। সরকারি ছুটির কারণে বেসরকারিরাও অনেকে বেশি দিন ছুটি দিয়েছে। এই কারণে সবার মধ্যে একটা আনন্দের ভাব এবং একটা খুশির ভাব, এবং তারা সবাই অনেকের সাথে আলোচনা করে দেখেছি যে না, আমরা যেহেতু এবার ছুটি বেশি পেয়েছি, নির্দিষ্ট টাইমে আমরা কর্মস্থলে যাব এবং অফিস করব। ঠিক আমি ওই রকম নির্দিষ্ট শুক্রবারই চলে আসছি, যেহেতু অনেকদিন ছুটি পেয়েছি তার আগেই চলে আসছি ঢাকায়, এসে আমি অফিস করছি। দর্শক, সচিবালয়ে আছেন সহকর্মী শামীমুজ্জামান চৌধুরী। সরাসরি জানবো সেখানকার চিত্র। শামীম, ঈদের লম্বা ছুটির পর প্রথম কর্মদিবস, কেমন দেখছেন সচিবালয়ের চিত্র আমাদেরকে জানাবেন। দিন ছুটির পরে কিন্তু আজকে প্রথম কর্মদিবস। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে আজকে তুলনামূলকভাবে উপস্থিতি কিছুটা কম হলেও কিন্তু যারা আজকে অফিস করছেন তারা সবাই কিন্তু এই ঈদের ছুটিতে সবাই সন্তুষ্ট প্রকাশ করেছে এবং তারা পরিবার পরিজন নিয়ে অনেকেই গ্রামের বাড়িতে গিয়েছেন এবং তারা নির্বিঘ্নে ফিরে আজকে প্রথম কর্মদিবসে সচিবালয়ে এসেছেন। এবং বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন দপ্তরে বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে আমি কথা বলেছি এবং তারা বলছেন যে এবারে ঈদে লম্বা ছুটি এবং দীর্ঘদিন ছুটি পাওয়ায় কিন্তু তারা অনেকটা নির্বিঘ্নেই ঈদ করতে পেরেছেন। এবং আজকে তুলনামূলকভাবে অন্য যে কোনো দিনের তুলনায় উপস্থিতি কিছুটা কম, অনেকেই কর্মস্থলে এখনও যোগ দেয়নি। তবে ঈদের যে ছুটি, সেই ছুটি নিয়ে কিন্তু সবাই সন্তোষ প্রকাশ করেছে। এবং আজকে এবং এরপরে যদি বলি যে আজকে কিন্তু পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান তিনি গণমাধ্যমে কথা বলেছেন। তিনি বলছেন যে সরকার যে জনগণের কল্যাণে কাজ করছে ঈদের ছুটিতে, সেটি বোঝা গিয়েছে এবং সবাই নির্বিঘ্নে এবং ঈদ করতে পেরেছে। এই বিষয়ে তিনি সবার কাছে সন্তোষ প্রকাশ করেছেন এবং বলছেন যে সরকার জনগণের কল্যাণে কাজ করছে। ঈদের যে বার্তা, সেটি তার প্রমাণ।
পাশাপাশি অর্থ উপদেষ্টা কথা বলেছেন। অর্থ উপদেষ্টার সঙ্গে কিছুক্ষণ আগে IMF-এর একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করতে এসেছে এবং এই বৈঠকের পরে অর্থ উপদেষ্টা গণমাধ্যমে কথা বলেছে। অর্থ উপদেষ্টা বলেছেন যে IMF-এর যে চতুর্থ এবং পঞ্চম যে ঋণের কিস্তি এটি নিয়ে IMF সন্তোষ প্রকাশ করেছে। সরকারের যে আর্থিক খাত সংস্কার এই সংস্কার নিয়ে IMF-এর প্রতিনিধি দল অনেকটা সন্তোষ প্রকাশ করেছেন এবং চতুর্থ এবং পঞ্চম দফায় যে ঋণের কিস্তি এটি পাবার ব্যাপারেও কিন্তু অর্থ উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেছেন। $4.7 বিলিয়ন IMF-এর চতুর্থ এবং পঞ্চম দফায় যে কিস্তি সেটি পাওয়ার ব্যাপারে কিন্তু অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ গণমাধ্যমে বলেছেন যে এটি পাওয়ার ব্যাপারে কিন্তু আশাবাদ ব্যক্ত করেছে। পাশাপাশি সরকারের যে বিভিন্ন সংস্কার এই সংস্কার নিয়েও তারা সন্তোষ প্রকাশ করেছেন এবং IMF-এর প্রতিনিধি দল আরও প্রায় 2 সপ্তাহ থাকবেন দেশে এবং এই 2 সপ্তাহের মধ্যে বিভিন্ন অর্থ বিভাগ সহ বিভিন্ন বিভাগের সঙ্গে একাধিকবার তারা বৈঠক করবেন বলে আমরা জানতে পেরেছি। তো সব মিলে যদি বলি যে আজকে সচিবালয়ে প্রথম কর্মদিবস এবং এই প্রথম কর্মদিবসে কিন্তু উপস্থিতি কম হলেও সার্বিক বিষয় নিয়ে কিন্তু ঈদের ছুটি কাটিয়ে সব মিলে কিন্তু কর্মকর্তা কর্মচারীরা সন্তোষ প্রকাশ করেছেন। তো আমার কাছে রাজধানী প্রশাসনের প্রাণ কেন্দ্র সচিবালয় থেকে এই ছিল সবশেষ তথ্য। জেরিন, স্বামী, আপনাকে ধন্যবাদ। সরকারি সফরে রাশিয়া গেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রাশিয়া সফর শেষে তিনি আগামী 10 এপ্রিল ক্রোয়েশিয়া যাবেন। রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সফরকালে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান রাশিয়া এবং ক্রোয়েশিয়ার সামরিক এবং বেসামরিক উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং সামরিক বাহিনী সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক সহযোগিতা উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় করবেন। এছাড়া তিনি কয়েকটি সামরিক স্থাপনা ও সমরাস্ত্র কারখানা পরিদর্শন করবেন। আগামী 12 এপ্রিল দেশে ফিরবেন সেনাপ্রধান। জুলাই আগস্টের গণহত্যার মামলায় ঢাকার ওয়ারি জোনের সাবেক এসি তানজিল আহমেদ এবং যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সকালে তাদের ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। তাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল রোববার। এর আগে গত 30 জানুয়ারি যাত্রাবাড়ি থানার তৎকালীন ওসি আবুল হাসান এবং ওয়ারি জোনের তৎকালীন সহকারী পুলিশ কমিশনার তানজিল আহমেদকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তখন প্রসিকিউশন 2 মাস সময়ের আবেদন করলে ট্রাইব্যুনাল আবেদন মঞ্জুর করে 6 এপ্রিল তদন্ত প্রতিবেদনের দাখিলের দিন ধার্য করেন। প্রতারণার মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান এ-ভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী চেয়ারম্যান শামিমা নাসরিনকে 3 বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডের পাশাপাশি প্রত্যেককে 5,000 টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমান এ রায় দেন। বাদীপক্ষের আইনজীবী সাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আসামিরা পলাতক রয়েছেন। আদালত তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা সহ গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। দেশের বাইরে খবর। ইউরোপের বিভিন্ন দেশ সহ স্বয়ং যুক্তরাষ্ট্রের নাগরিকরা ট্রাম্প বিরোধী বিক্ষোভে নেমে পড়েছে রাজপথ জুড়ে। ট্রাম্পের নতুন শুল্ক নীতি ঘোষণা সহ যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের ব্যাপক হারে কর্মী ছাঁটাই এবং প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতার যথেচ্ছ ব্যবহারের অভিযোগে যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভে উত্তাল হয়েছে মার্কিনিরা। এর সঙ্গে মিল রেখে জার্মানির ফ্রাঙ্কফুর্টে হ্যান্ডস অফ নামে বিক্ষোভ হয়। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ধনকুবের ইলন মাস্কের বিরুদ্ধে ওয়াশিংটন সহ বিশ্বজুড়ে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে মার্কিনিরা। ট্রাম্প ক্ষমতায় বসার পর যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের ব্যাপক হারে কর্মী ছাঁটাই এবং প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতার যথেচ্ছ ব্যবহারের অভিযোগ সহ বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে এ বিক্ষোভ শুরু হয়েছে। শনিবার দেশটির 50টি অঙ্গরাজ্যে একযোগে 1000-এরও বেশি বিক্ষোভ সমাবেশ হয়। প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে একদিনে এটি সবচেয়ে বড় বিক্ষোভ। এই বিক্ষোভকারীদের হাতে ছিল প্লে কার্ড, যেখানে লেখা যুক্তরাষ্ট্রের কোনো রাজা নেই, মাস্ককে বিতাড়িত করুন। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পর ট্রাম্পের নানা পদক্ষেপ নিয়ে কড়া সমালোচনা হচ্ছে। শপথ গ্রহণের দিন থেকেই একের পর এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন তিনি। আদালতের স্থগিতাদেশও তোয়াক্কা না করে নিজ সিদ্ধান্তেই অটল থাকেন তিনি। তাই নিজের দেশের নাগরিকরাও তাকে একনায়ক বলতে দ্বিধা করছেন না।
এদিকে শুধু যুক্তরাষ্ট্রই নয় বরং ইউরোপের বিভিন্ন দেশেও ট্রাম্প বিরোধী বিক্ষোভ হয়েছে। ট্রাম্পের নতুন শুল্ক নীতি ঘোষণার পর বিশ্বজুড়ে অর্থনৈতিক খাত শোচনীয় হয়ে পড়েছে, তাই এর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল ইউরোপের বাসিন্দারা। শনিবার জার্মানির বার্লিন ও ফ্রাঙ্কফুর্ট, ফ্রান্সের প্যারিসে একত্রিত হন বিক্ষোভকারীরা। জার্মানির বার্লিনে টেসলার বিক্রয় কেন্দ্রের সামনে বিক্ষোভকারীরা জড়ো হন। ফ্রান্সের রাজধানী প্যারিসে প্যালেস দে লা রিপাবলিকেও ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ হয়। এতে 2 শতাধিক বিক্ষোভকারী অংশ নেন, যাদের বেশিরভাগই মার্কিন নাগরিক। পর্তুগালের রাজধানী লিপসন সহ ইউরোপের বিভিন্ন শহরে ট্রাম্প ও মাস্ক বিরোধী এ বিক্ষোভ হয়েছে। কাজী শাহরিন, মোহনা সংবাদ। সময় নিচ্ছে একটা বিরতি, ফিরছি যখন আরো থাকছে। মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৩,৩৫৪ জন, আহত ৪,০০০-এর বেশি মানুষ, চলছে উদ্ধার তৎপরতা। এবং লা লিগায় ঘরের মাঠে রিয়াল বেটিসের সঙ্গে ড্র করল বার্সেলোনা, অন্য ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষে রিয়াল মাদ্রিদের হার। বিরতির পর আবার আমাদের মোহনা সংবাদের সঙ্গে আছি তাসমিয়া জেরিন। একই ছাদের তলায় পরিবার পরিকল্পনা, গর্ভকালীন ও প্রসূতি সেবা, শিশু সেবা ও বয়সন্ধিকালীন সেবা মিলবে, তাও আবার মাত্র 5 টাকায়। মিরপুরে বুদ্ধিজীবী কবরস্থান সংলগ্ন লালকুঠি এলাকায় 200 শয্যার মাতৃ ও শিশু স্বাস্থ্য হাসপাতালে রোগীরা পাচ্ছেন এইসব সেবা। সম্পূর্ণ অটোমেটেড হাসপাতালটি এদিক থেকে এক ধাপ এগিয়ে থাকলেও ধুঁকছে জনবল সংকটে। বিস্তারিত জানাচ্ছেন বুসরাত জাহান। পরিষ্কার পরিচ্ছন্নতা, কাজের সমন্বয়, কার্যপদ্ধতি সব দিক থেকে কিছুটা হলেও অন্য সব সরকারি হাসপাতাল থেকে এগিয়ে আছে মিরপুরের 200 শয্যার মাতৃ ও শিশু স্বাস্থ্য হাসপাতালটি। টিকিট কাটা থেকে শুরু করে ওষুধ নেওয়া সবই হয় ডিজিটাল পদ্ধতিতে। এতে হাসপাতালে একজন রোগীর খরচ করতে হয় মাত্র 5 টাকা দামের একটি টিকিট। এই টিকিটেরও রয়েছে বিশেষ গুণ। টিকিট নাম্বার এন্ট্রি করলে বা কিউআর কোড স্ক্যান করলে রোগীর যাবতীয় তথ্য পাওয়া যায় নিমিষে। যখন স্ক্যান হবে তখন উনি যতগুলো ডাক্তার দেখিয়েছে সব প্রেসক্রিপশন সব আমাদের ডক্টর মহোদয় দেখতে পাবেন। শ্বাসকষ্ট রোগী আসতেছে, ডায়রিয়া, বাচ্চাদের ক্ষেত্রে পাতলা পায়খানা রোগী আসতেছে, নিউমোনিয়া রোগী আসতেছে। বাচ্চার যদি কোনো রকমের অসুবিধা হয় তাহলে সেন্সর আমাদেরকে ইন্ডিকেট করে দিবে। একটি মাত্র এক্স-রে আর একটি আল্ট্রাসোনোগ্রাফি মেশিন দিয়ে চলছে পুরো হাসপাতালের কার্যক্রম, তাও আবার মেলে 2D ছবি। আধুনিক যন্ত্রপাতি না থাকলেও কম খরচে সেবা পেয়ে খুশি রোগীরা। এখানে তো 5 টাকা খরচ লাগে, এটা তো সরকারি। ওষুধ থাকলে দিয়ে দেয়, আর না থাকলে তো বাহির থেকে নিতে হয়। অমায়িক সেবার মান, যখন যেটা প্রয়োজন হচ্ছে আমরা ইমার্জেন্সি চলে আসতে পারতেছি। অন্য মেডিকেলে যেমন গেলে পরে এই দালাল ধরন লাগে, ওইটা ধরন লাগে সেরকম, কিন্তু এখানে এমন ওইরকমটা কিছু লাগে নাই। চিকিৎসা সেবার মান উন্নয়নে জনবল নিয়োগের প্রক্রিয়া চলছে উল্লেখ করে হাসপাতালের এই পরিচালক জানালেন, প্রয়োজনীয় ভর্তুকি পেলে আর আধুনিক যন্ত্রপাতি যুক্ত হলে সেবার মান আরো বাড়বে। সিস্টার ছিল না, 7 জন একটা হসপিটাল চালান যায় না, তো সেটা আমাদের অধিদপ্তর থেকে রিক্রুট করা হয়েছে। সংস্থার কাছে আমরা একটু অনুদান চাইতেছি, যদি এটা চালু হয় আল্ট্রাসোনোগ্রাফি 2-3 বেলা আমরা চালু করে দিতে পারলে আল্ট্রাসোনোগ্রাফি পেশেন্ট, প্যাথোলজিক্যাল পেশেন্ট, ওদিকটা ইপিআর যে টিকা নেওয়ার তোমা, এগুলো সব মানুষের একটা সমাগমন হলে আমার মনে হয় 400, 500, 600, 700 রোগী কিনা ওই উদ্দেশ্যে আগাইতেছে। হাসপাতালটিতে নবজাতক শিশুদের নানা জটিলতা সামলাতে রয়েছে আলাদা কেয়ার ইউনিটও। বুশরাত জাহান, মোহনা সংবাদ। দেশের বাইরে আরো খবর। বাংলাদেশ, পাকিস্তান সহ কয়েকটি দেশের নাগরিকদের উপর সাময়িকভাবে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব। জিও নিউজের তথ্য মতে এই নিষেধাজ্ঞা মূলত ওমরাহ, ব্যবসা এবং পারিবারিক ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হবে। এই বিধি নিষেধ আগামী জুন মাসের মাঝামাঝি সময়ে প্রত্যাহার করা হতে পারে। নিষেধাজ্ঞা আরোপ করা দেশগুলো হচ্ছে বাংলাদেশ, পাকিস্তান, ভারত, মিশর, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্ডান, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, তিউনিসিয়া এবং ইয়েমেন।
মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৩,৩৫৪ জনে পৌঁছেছে। এতে আহত হয়েছেন ৪,০০০-এরও বেশি মানুষ। এখনও নিখোঁজ আছেন ২২০ জন, গৃহহীন ৩০ লাখেরও বেশি মানুষ। এমন পরিস্থিতিতে চরম মানবিক সংকটে ভুগছে দেশটি। তাই মিয়ানমারকে সহায়তা করতে জাতিসংঘের ত্রাণ বিষয়ক প্রধান বিশ্ববাসীকে নতুন করে আহ্বান জানিয়েছেন। এখনও দেশটিতে উদ্ধার কাজ চলমান রয়েছে। ইতিমধ্যেই ভারত, চীন, রাশিয়া, বাংলাদেশ উদ্ধারকারী দল পাঠিয়েছে। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। মার্চে উচ্চশিক্ষিত বেকারত্ব, স্নাতক পাশ করেও ১০০ জনে ২৮ জন কর্মহীন। সার্টিফিকেট নির্ভর পড়াশোনায় কারণ বলছেন বিশেষজ্ঞরা। লম্বা ছুটি শেষে কর্মস্থলে ফেরার প্রতিযোগিতা, বাস, ট্রেন, লঞ্চে ফিরতি মানুষের ভিড়, বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ। টানা ৯ দিন বন্ধের পর খুলল সরকারি অফিস, সচিবালয়ে প্রথম কর্মদিবসে উপস্থিতি কম, শুভেচ্ছা বিনিময়ে কাটছে সময়। এবং শুল্ক নীতির প্রতিবাদে ট্রাম্প বিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র, ইউরোপের দেশগুলোতেও ছড়িয়ে পড়ছে জনরোষ। দর্শক, এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 5:30। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।